ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। আসবো ফিরে আবারও। সুরভি আক্তার পর্ব 20-এর প্রথম খণ্ড। চমকে এক লাফে পিছিয়ে যায় ইভা। বাচ্চাটাও চমকায়। উচ্চস্বরের ধমকে ভয়ে ততস্থ হয়ে ছড়িয়ে যায় কাচুমাচু হয়ে, লুকিয়ে পড়ে ইভার পিছে। হাতের ব্যাবি ফিডারটা দুহাতে চেপে ধরে ধমকের সাথে সাথে ঝাঁকুনি দিয়ে ওঠে ইভা। শুষ্ক ঢোক গিলে সহসা, মম, এই বাস্টারটা এখানে কি করছে? কে জায়গা দিয়েছে ওকে এ বাড়িতে? মম! মুহূর্তেই পুরো বাড়ির সবাই জড়ো হলো একসাথে। আন্তারা বেগম, রেহানা শিকদার দ্রুত কিচেন থেকে বেরোলেন। তোফায়েল কবির ঘরে ছিলেন। ছেলের হুঙ্কারে চোখে চশমা লাগাতে লাগাতে তাড়াহুড়ো করে বেরিয়ে আসলেন উনিও। রুবিনা কবির দৌড়ে উঠলেন। ছেলের রাগ সামলাতে ধাতস্থ করে বললেন, রোজো, রেগে যাচ্ছিস কেন এভাবে? ও ইভা, তোর খালামণির মেয়ে। মম, তুমি আলাদা করে রাগাবে না আমায়। ওই বাস্টারটাকে ভুলিনি আমি। আমাকে বলো, ওই এখানে কি করছে? কেন এসেছে ওই বাড়িতে? বিয়েতে আসেনি, আসতে পারিনি, তাই বউ ভাতে এসেছে। ধমকাচ্ছিস কেন এভাবে? উম, দেখ তো ওর ছেলেটা কেমন ভয় পেয়েছে তোর ধমকে। শান্ত হ। দেখ রোজও, আগের মতো কিচ্ছু নেই, ভুলে যা সব। এখন তুই অসুস্থ, বাড়াবাড়ি করবি না, ঘরে চল। বাড়াবাড়ি আমি করছি না তোমরা করছো? এই, তোর লজ্জা নেই? কোন সাহসে এ বাড়িতে পা রেখেছিস তুই? তোর পা আজ ভেঙে ঘুরিয়ে দেব আমি। রৌদ্র তেড়ে যায়। ভয়ে ছ্যাদ করে ওঠে ইভা কোলছে। দ্রুত পিছু হটে ধরফরিয়ে জুবিনা কবির ছেলেকে টেনে ধরেন। রৌদ্র, মাথা গরম করছিস কেন এভাবে? ইভার ছেলে ভয় পাচ্ছে, চেয়ে দেখ, ওটা ওর ছেলে। রৌদ্র থেমে যায়, বাচ্চাটার দিকে তাকিয়ে কিরমির করে। আরো বেশি কুকড়ে যায় বাচ্চাটা। এটা ওই থার্ড ক্লাস বাস্টার্ডটার বাচ্চা। নাগরের সাথে পালিয়ে বিয়ে করেছে, আবার বাচ্চাও হয়েছে এর মধ্যে। আবার বাচ্চাটা দেখে হাঁটতেও শিখেছে। কটা দাঁত গুজিয়েছে মারিতে। কটমট করে রোজ। ও তো নিজের ঠিক ও তো নিজেও ঠিক সেই দিনই বিয়ে করেছে। কই, ওর তো এখনো বাচ্চা হয়নি। বউকে তো সেভাবে ছুঁয়েও দেখেনি এ অবধি। আর এই রাস্কেলটা বাচ্চা পয়দা করেছে ওর আগেই। এটা মোটেও সহ্য হলো না রোজের। ফোঁস করে উঠল ও। রোজের রগরগে দৃষ্টি দেখে ইভা বাচ্চাটাকে নিজের পেছনে লুকিয়ে নিল। ভ্যাবলার মতো হেসে মিনমিন করে বোকা বোকা স্বরে বলে, রোজ ভাইয়া আসলে ওর দিকে এভাবে তাকাচ্ছে তো, তাই ও ভয় পাচ্ছে। ও কি জানে ওটা আমার ছেলে? তুমি তো ওর বাবা হতে গিয়ে মামা হয়ে গেছো। তুমি তো ওর বাবা হতে গিয়ে মামা হয়ে গেছো, তাই ও তোমাকে চিনতে পারছে না। কথাটুকু শেষ হতে দেরি হলো, রৌদ্রের হিংস্র বাঘের ন্যায় তেড়ে যেতে দেরি হলো না। রুবিনা কবিরও আর রুখতে পারলো না ছেলেকে। এভা ছ্যাদ করে পেছোতে গিয়ে বাচ্চাটার সাথে তালগোল পাকিয়ে বাচ্চা সহ ধপ করে পড়লো করিডোরের মেঝেতে। কুকিয়ে উঠল সহসা। রৌদ্র থামে তৎক্ষণাৎ। মৃদু ঠোঁট ফাঁক করে ওকে ওভাবে পড়তে দেখে কেঁদে ওঠে ইভার ছেলেটা। রেহেনা শিকদার দ্রুত উপরে উঠলেন। মেয়ে আর নাতিকে টেনে তুললেন। কুঞ্জনরত বাচ্চাটাকে কোলে নিয়ে সামাল দিতে দিতে বললেন, রোজো ও ইভা এখন বিবাহিত। রোজো, ইভা এখন বিবাহিত, স্বামী সন্তান আছে ওর, আর তুমি ওর গায়ে হাত তোলার জন্য উদ্যত হচ্ছ? কোন হিম্মতে? ভুলে যেও না, তুমি নিজেও বিবাহিত। নিচে তোমার স্ত্রী দাঁড়িয়ে আছে। স্ত্রীর সামনে অন্য একটা মেয়ের ওপর তোড়জোড় করছো কোন খেয়ালে? ক্রোধে সহসা ফুঁসে উঠল রৌদ্র। স্ত্রীর সম্বোধনটা শুনে ঘাড় বাঁকিয়ে তাকালো নিচে। নিচেই সবাই ঘাড় উঁচিয়ে উপরের দৃশ্য দেখতে ব্যস্ত। মেঘাও ব্যতিক্রম নয়। চল খিচে এতক্ষণ সে নিজেও দেখছিল সব। রৌদ্র ফেরা মাত্রই ঝট করে তার দৃষ্টি সরালো। অপ্রস্তুত অবস্থা থেকে বাঁচতে খেতে বসলো এবার। প্রতিক্রিয়াহীন দেখালো নিজেকে। রৌদ্র সরু চোখ করে পরখ করে উপর থেকে। পরক্ষণে এক মুহূর্ত অপেক্ষা না করে ধপাধপ পা ফেলে চলে যায় নিজের ঘরে। কাল থেকে মেঘার খোঁজ খবর একটিবারও নেওয়া হলো না আদ্রর। মেলোড্রামা শেষ হতেই এগুলো মেঘার দিকে। মেয়েটাকে খেতে দেখে বলল মোলায়েম স্বরে, মেঘ, জ্বর কমেছে? হ্যাঁ ভাইয়া। প্রবলেম আছে আর কোনো? হুম। চোখ বুজে এভাবে চোখ মুখ এভাবে ফুলে গেছে কেন? কি
চোখ মুখ এভাবে ফুলে লাল হয়ে গেছে কি করে? শুধু কি জ্বরে? মেঘা হাত থমকায়, মুখের খাবার চিবিয়ে বলে, তাছাড়া মেডিসিন নিয়েছিস? হুম, খেয়ে দে, আমার রুমে আয়। আচ্ছা। আঁচুর রুমে গেল। সেই মোতাবেক খেয়ে দিয়ে দরজা সোজা ওর রুমে উঠেছে মেঘা। খুব যত্ন করে ফের শরীরের তাপমাত্রা মেপে পুনরায় ওকে মেডিসিন দিয়েছে আর্দ্র। মেয়েটার বড্ড খেয়াল রেখেও রাখবেই বা না কেন? দায়িত্ব পেয়েছে যে, কত বড় দায়িত্ব ওর কাঁধে। টেবিলের পাশের চেয়ারটায় ঠায় বসে আছে মেঘা। ওষুধ গিলেছে কোনো রকম। বমি আসছে। আদ্র হসপিটাল থেকে ফিরে ফ্রেশ হয়নি এখনো। তার আগেই মেয়েটার দেখভালে লেগে পড়েছে। উঠে দাঁড়িয়ে কাভার থেকে কাপড় বের করে বলল, মেডিসিন নিয়েছিস? এখন রুমে গিয়ে রেস্ট নে। বেশি মাতামাতি করবি না, বড্ড সেন্সিটিভ তুই। একটু কিছু হতে না হতেই অসুখ ফাঁদিয়ে বসে থাকিস। মেঘা মুচকি হাসল। বেরিয়ে যায় ঘর থেকে। বিকেল গড়িয়েছে, আকাশের মেঘেদের ভিড় জমেছে আজ। সূর্যাস্তের সময় সিঁদুর রাঙা হয়ে উঠেছে দিগন্তে। রোজকার মতো ঠিক সময়টাতেই ছাদে উঠেছে মেঘা, সাফা আর সারা। শিরশিরে বাতাস বইছে খানিক ঠান্ডা আবহাওয়ার সাথে। ছাদে পা রেখা মাত্রই ফুরফুরে বাতাসে গা শিউরে উঠল মেঘার। শরীর খারাপ লাগছে, আবার মাথা ভার হয়ে আসছে। ওনার ঠিক মতো গায়ে পেঁচিয়ে ঠান্ডা বাতাস বয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করলো। কথা না বলে চুপটি করে একপাশের ইজি চেয়ারটায় বসলো শরীর এড়িয়ে। সাফারও সেই এক ডিউটি। বিকেলের এই সময়টাতে ছাদে উঠে গাছে পানি দেওয়া। বিয়ের ভেজালে দুদিন ধরে গাছগুলোর যত্ন নেওয়া হয়নি, পানি দেওয়া হয়নি ঠিক মতো। সেও গাছে উঠে পাইপ তুলে নিজের মতো লেগে পড়লো গাছে পানি দিতে। সারা উঠেছে ছোট্ট জাবিরকে সাথে নিয়ে। এবার ছেলে এটা, এই ছেলে যা ছটফটে দুষ্টু, ওকে সামলানোর কষ্টদের। হাঁটতে শিখেছে কি শিখেনি, সবসময় এপাশ ওপাশ ছোটাছুটি করতেই থাকে। স্থির রয় না এক মুহূর্ত। একটা ক্যাডবেরি খুলে ওর হাতে ধরিয়ে দিয়ে ওকে এক পাশে বসিয়েছে সারা। মেঘাকে চুপচাপ আনমনা দেখে ও গিয়ে দাঁড়ালো মেঘার পাশে। নরম কণ্ঠে বলল, এভাবে মনমরা হয়ে আছিস যে? মাথাটা ধরেছে আবার। সারা হাত বাড়িয়ে কপাল ছুঁয়ে দেয় মেঘার। ফের গা গরম হয়ে এসেছে। চমকে বলে, তোর তো আবার জ্বর আসছে। আসুক। আসুক মানে? নিজের খেয়াল রাখিস না তুই? এভাবে বেখেয়ালি হয়ে থাকিস সবসময়। একেই একেই দেখছি শরীরের হাল বেহাল। চোখ মুখ শুকিয়ে গেছে পুরো। একটু খেয়াল রাখতে পারিস না নিজের? কেমন বদলে গেছিস তুই। নিজের খেয়াল নিজে না রাখলে এখানে কে রাখবে তোর খেয়াল? কে তোর যত্ন নেবে? কথাটা সাফার পছন্দ হয়নি মোটেও। মুখ বেজার করে খিটখিটে স্বরে বলে উঠল, দেখো সারা, মুখে যা আসবে তাই বলবে না এভাবে। কাকে কথা শোনাচ্ছ তুমি? মেঘার কেউ খেয়াল রাখে না মানে? তুমি খুব ভালো করেই জানো এ বাড়িতে সবাই মেঘাকে কতটা ভালোবাসে। সবচেয়ে বেশি আদ্র ভাইয়া মেঘার কতটা খেয়াল রাখে, তাও খুব ভালো করেই জানো। মেঘা নিজেই নিজের যতটা কেয়ার করে না, আদ্র ভাইয়া তার থেকেও বেশি টেক কেয়ার করে ওর। কাল থেকে দেখেছই তো ওটুকু সময়ে কতটা ব্যস্ত হয়ে পড়েছিল ভাইয়া। তাহলে এসব বলছো কেন তুমি? সারা এভাবে বলতে চাইনি, কথার পরিপ্রেক্ষিতে বলে ফেলেছে মুখ ফসকে। এখন সাফার কথাগুলোতে মুখ ছোট করে বলল সে, মিনমিন করলো, আমি তো সেভাবে বলতে চাইনি সাফা। সবাই যত্ন নিলেও নিজের মতো করে কেউ যত্ন নিতে পারে না। ও যদি নিজেই নিজের খেয়াল না রাখে তাহলে তো শরীর খারাপ করবেই। মেঘা মাথা কাত করে চোখ মুখ বুজে বলল ক্ষীণ আওয়াজে, আহ চুপ করো না তোরা। সারা, মাথায় একটু হাত বুলিয়ে দিবি? সারার হাত এগোনোর আগে সাফা ছুটে আসলো। মেঘার মাথায় হাত চেপে বলল, তোমাকে লাগবে না, আমি দিচ্ছি। নেশা মাথায় চড়েছে। সিগারেট না খাওয়া অবধি শান্তি মিলছে না বেপরোয়া ছেলের। উদ্দাম শরীরে পাতলা টি শার্ট জড়িয়ে ধূপধাপ পা ফেলে ছাদে উঠল সে। ব্যান্ডেজ খুলে ফেলেছে হাত মাথা থেকে। এসব ঝঞ্ঝাট ওর কাছে দগদগে ক্ষত স্পষ্ট হয়ে দেখা যাচ্ছে কপালের পাশে। চুল দিয়ে ঢেকেছে কিছুটা। ওর পায়ের শব্দে সাফা সারা চকিতে তাকালো। জাবির ওর জাবিরও তাকায় চকলেটের কামড় বসিয়ে। রৌদ্রকে দেখা মাত্রই ঝলকে ওঠে বাচ্চার হৃদয়। তৎক্ষণাৎ সেই উন্মাদ লোকটাকে চিনতে ভুল করলো না বাচ্চাটা। এক লাফে উঠে দাঁড়িয়ে ছুটে গিয়ে লুকোলো সবার পেছনে। মাথার
বাড়িয়ে উকি দিল পিটপিট করে। রোদের কপাল কুঁচকায় ওদের সকলকে দেখে। একপাশে দাঁড়ায় টুকটুকির কাছে বিধায় সিগারেট ধরায় না প্রথমে। চোখ তীক্ষ্ণ করে বাঁকা দৃষ্টিতে তাক করে চায় ইজি চেয়ারে বসে থাকা রমণীর পানে। রমণী উল্টো দিকে মুখ ফিরিয়ে রেখেছে। রোজকে দেখেও কথা বলা হয়নি। সারা ঢোক গেলে মিনমিন করে, কেমন আছো ভাইয়া? বিন্দাস। রোজের কণ্ঠ শোনা মাত্রই কেঁপে ওঠে রমণীর বক্ষস্থল। একে শরীর কাঁপছে জ্বরের তোপে। তার উপর লোকটার কণ্ঠস্বর শুনে পুরো চিত্ত কেঁপে উঠল মেয়েটার। শরীর ভর ব্যথা অনুভূত হচ্ছে। নড়তে গিয়েও পারল না, মাথাসহ পুরো শরীরের যন্ত্রণায়। চক্ষুদয় ও খুলতে পারল না চেষ্টা করেও। ভার পাপড়ি যুগল আলাদা করার শক্তি কুলল না। কুকড়ে গিয়ে শরীর মুড়িয়ে নিল আরও। পেছন দিকে অধিক হেলে গিয়ে জড়সড় হয়ে গুটিয়ে বসলো কচ্ছপের ন্যায়। রোজও বলল সেভাবেই ওকে পরখ করে, এই কোনো ব্যাঙের ছানাটা তোর বোনের, তাই তো? ওহো, সাপের পেটে ব্যাঙের ছানা, ইন্টারেস্টিং। সাফা অর্ধ বুঝে তৎক্ষণাৎ ফিক করে হেসে ফেলে। সারা মুখ নামায়, জাবিরকে টেনে সামনে নেয়। সবে কথা শিখেছে বাচ্চাটা। রোজুকে দূরে দেখেই বলে উঠল, পতালোক। ওকে, ওরে নাগিনের বাচ্চা, তোকে বাকে পেয়েছি এবার, বলেই এগুলো রুদ্র। বাচ্চাটা কেঁদে দেওয়ার দশা। চেঁচিয়ে উঠল। রোজও ওর কচি কচি হাত দুটো ধরে টেনে নিল নিজের কাছে। বগল দাপা করে চেপে ধরলো হাতের একসাথে করে। ব্যথা পাবে বিধায় আলতো করেই ধরল। তবুও ভয় ডর বাচ্চাটা কেঁদে উঠল রোজের কাছে যাওয়া মাত্রই। ভ্যাবা করে কান্না জুড়ল সে। রৌদ্র দাঁত কিরমির করলো। চুপ বেয়াদব, মেরে সোজা করবো নয়তো তোকে। ঝাই করে কান্না জুড়ল উচ্চস্বরে। সারা আকুপাকু করে বলল, ভাইয়া ভয় পাবে, ও কাঁদছে, ছেড়ে দাও। ছাড়বো? পেট বাচ্চাদের পেটাতে নেই, খারাপ স্বভাব এটা। আমি আবার ভালো মানুষ, না মেরেই অনেকভাবে কাঁদানো যায় বাচ্চাদের। একটু থেমে ঠোঁট বাঁকিয়ে বলে, টুকটুকি চকলেট খাবি? চলবে। আসবো ফিরে আবারও। পর্ব 20-এর দ্বিতীয় খণ্ড। সুরভি আক্তার। সাফা চিকচিক করে সহসা মাথা নাড়ায় ওপর নিচ। রোজও খিচে হাসে। জাবেরের দিকে তাকায়। চোয়াল খিচে এক টানে ওর আধ খাওয়া চকলেটটা কেড়ে নেয় ওর থেকে। বাচ্চারার কান্নার রোল বাড়ে তরতরিয়ে। চোখ মুখ খিচে লাল হয়ে ওঠে ছোট্ট ছানাটা। সারা ভ্যাবলার মতো তাকিয়ে দেখছে রোজের কাজ কারবার। একেই আধ খাওয়া চকলেট, তার উপর ছোট বাচ্চা কামড়ে কামড়ে লালা মাখিয়েছে। মুখ ছিটকে কামড় বসানো অবধি চকলেটটা ভেঙে আধা আধি করলো রৌদ্র। প্যান্টের নিচের পকেটে থাকা ভালো অংশটুকু নিচের প্যাকেটে থাকা ভালো অংশটুকু সাফার দিকে বাড়িয়ে বলল, স্যাদরের পোনা, স্যাত, তোর লালা খাবে আমার বোন? নে টুকটুকি, এ অবধি ভালো আছে, খেতে পারিস। ও তো বাচ্চা, বাচ্চাদের চকলেট খেতে নেই। বাকি গলে যাওয়া অংশটুকু মাখিয়ে দিল ছেলেটার পরনের কাপড়ে। বাচ্চাটা কাঁদতে কাঁদতে ঝাই ধরে গেছে। রোজের কাণ্ড দেখে সারা এবার জড়ানো গলায় বলে, ভাইয়া কি করছো? এই নে তোর নাগিন বোনের বাচ্চাকে সামলা, জানিয়ে যা তোর বোনের কাছে, কাঁদছে বেচারা, যা যা। সারা তড়িঘড়ি করে জাবিরকে কোলে নেয়। শিখ হয়ে গেছে কাঁদতে কাঁদতে। রোজের কানে বাজছে ভীষণ। কানে আঙুল চেপে কান বন্ধ করলো সে। সারা জবিরকে নিয়ে এখান থেকে কেটে পড়তে পারলেই বাঁচে। যত দ্রুত সম্ভব নিচে চলে গেল ওর কান্না থামাতে থামাতে। টুকটুকি মহা খুশি। আধ খাওয়া চকলেটটুকু ফিনিশ করতে কয়েক সেকেন্ড লেগেছে মাত্র। রোজও হেসে ফেললো ওকে দেখে। হাঁপ ছেড়ে মেঘার দিকে তাকালো। মেয়েটা এখনো একটু ওখানেও নড়েনি। সেভাবেই শরীর কাত করে আছোয়া হয়ে আছে ইজি চেয়ারটায়। মুখ ডান দিকে কাত। রোজও কপালের শুকনো ভাঁজ ফেললো। প্যাকেট থেকে সিগারেটের পকেট থেকে সিগারেটের প্যাকেটটা পুনরায় বের করে টুকটুকি এরকে ইশারা করে বলল, এখান থেকে চলে যেতে। টুকটুকি মেঘাকে ডাকার আগেই বাধা দিল সংকেতে। ফের ইশারা করে বোঝালো একাই চলে যেতে। থম মেরে দাঁড়ালেও পর মুহূর্তে বিরক্তি না করে ঝটপট প্রস্থান করলো সাফা।
নিচে নেমে গেল মেঘাকে রোজের কাছে একলা ফেলে। রোজও একটা সিগারেট বের করে নেয়, চোখ তুলে মেঘার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে আবার বের করে না। ধীরে এগোয় মেয়েটার দিকে। দিনের আলো মিলিয়ে যাচ্ছে, বিকেল গড়িয়ে নামছে সন্ধ্যার লগন। পাখি ডাকছে, উড়ছে মধ্যকাশে, ডানা মেলে ফিরছে আপন নীড়ে। রোজও গিয়ে থামলো মেঘার সামন বরাবর। ওকে চোখ বুজে থাকতে দেখে কপালের ভাঁজ গাঢ় হল। নড়াচড়াহীন এই মেয়ে তখন থেকে এভাবে স্থির হয়ে বসে আছে। রোজও এক হাঁচু গেড়ে সামনে বসলো। এই মেয়েকে তো আবার যেখানে সেখানে ঘুমানোর অভ্যাস, যেখানেই রাত সেখানেই কাজ ওর কাছে। ঘুমায়নি তো আবার, নাকি নাটক করছে রোজোকে ইগনোর করার জন্য? রোজও একটু সাজিয়ে বাজিয়ে দেখতে চাইলো, ডাকলো হাসকি টোনে, এমপি সানি, আর ইউ হেয়ার? জবাব নেই। এই ইডিয়েট, নাটক করছিস ঘুমানোর? ওঠ, থাপ্পড় মারবো তোকে। কাল থেকে আধমরা হয়ে পড়ে আছি, একবারও খোঁজ নিলি না আমার। মরেছি না বেঁচে আছি খোঁজ নিয়েছিস আদৌ? মেয়েটার তরফ থেকে কোনো সাড়া শব্দ নেই, একটুও স্নাতচ্যুত নেই, সেভাবেই অঢেল হয়ে পড়ে আছে। রোজও চোখ তীক্ষ্ণ করলো, খুঁচিয়ে পরখ করলো, শ্বাস পড়ছে থেমে থেমে, ভারী গরম শ্বাস। রোজও মেয়েটাকে দেখে গাঢ় দৃষ্টিতে, কোমল হয়ে আসে, মোলায়েম হয় কণ্ঠ। ইভারা, ঘুমিয়েছ? এতক্ষণের মেয়েটার শ্বাস শব্দ না পেয়ে বুঝলো ঘুমিয়েছে সে, কিন্তু এই ভর সন্ধ্যা ঘুমানোর সময় নাকি? ঝিরঝিরি বাতাসে মেয়েটার খোপা থেকে ছুটে আসা ছোট ছোট চুলগুলো উড়ছে অবদ্ধভাবে। রোজও ক্ষীণ হাসে, নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে মেয়েটাকে। ইস, কাল থেকে দেখা হয়নি। চোখ দুটো বড্ড তৃষ্ণার্ত ছিল অবশ্য। এভাবে ক্ষুধা মেটানোর জন্য হলেও এই তেজি রমণীর ঘুমানোটা প্রয়োজন ছিল। মৃদুমন্দ ঠোঁট ফাঁক হয় রোজের, এগিয়ে আসে, কপালের পাশ ঘুরিয়ে মুখের ওপর আছড়ে পড়া বেবি চুলগুলোকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে হাত বাড়ায় মেয়েটার দিকে। কপালের আঙুল স্পর্শ করানো মাত্রই উত্তাপে ঝিঝিয়ে ওঠে রোজের হাত। কপাল ছোঁয়া মাত্রই ছিটকে আসে হাতখানা। অমনি ছলকে ওঠে বেপরোয়া ছেলের হৃদয়। তড়াক করে স্তম্ভিত হয়ে যায় সে, দ্রুত উঠে দাঁড়ায়। চেয়ার ঘেঁষে পূর্ণ স্পর্শ মেঘার কপালে হাত ছোঁয়ায়। আঁতকে ওঠে অমনি, গা পুড়ে যাচ্ছে প্রচণ্ড জ্বরে, আগুনের মতো ঝলসে পুরো শরীর। রোজও শিহরিত হয় মেয়েটার তপ্ত শরীর স্পর্শ করা মাত্রই। ধরফরিয়ে ডাকে, গালে আলতো চাপড় মেরে, ইভারা, এই, কি হয়েছে তোর? এই ইভারা, চোখ খোল, জ্বরে গা পুড়ে যাচ্ছে। হেই, ওপেন ইউর আইস। মেয়েটা সম্পূর্ণ অচেতন, জ্ঞানশূন্য, নিথর। ধীরে ধীরে স্পন্দিত হচ্ছে হৃদয়। রোজও মরিয়া হয়ে উঠল এই মুহূর্তে। উত্তাপের শরীর স্পর্শ করা যাচ্ছে না মেয়েটার। রোজওকে সামলে ধরে, দুহাতে আগলে চেপে ধরে, ঝাঁকায়, ইভারা, শুনছো আমায়? এই মেয়ে, প্লিজ চোখ খোলো। মেয়েটার চোখের পত্রযুগল শক্ত করে জমাট বেঁধেছে, ওষ্ঠ জোড়া জ্বরের তোপে ফেটে রক্তাক্ত। মেঘা একেই ফর্সা টকটকে, টোকা দিলে মিলিয়ে রক্ত গলিয়ে পড়বে এমন অবস্থা হয়। তার ওপর যদি মুহূর্তেই জ্বরের তোপে পুরো মুখশ্রী আরো লালচে হয়ে উঠেছে, ফর্সাটে ভাবটা হয়ে উঠেছে রক্তিম। রোজের ঠোঁট মুখ শুকিয়ে আসে, সচল মস্তিষ্ক এটুকুতেই তার সরলতা হারাতে বসে। ভেবে কুল পায় না সে। দ্রুত মেয়েটাকে সপ্তপর্ণে উঠিয়ে নেয় নিজের বাহুডোরে। রমণীর নিথর তপ্ত শরীরটাকে পাচা কোলে করে শক্ত করে ঠেসে ধরে বুকের সাথে। ছুটে আসে এলোমেলো পায়ে, ছাদের সিঁড়ি বেয়ে ধপধপ করে দোতলায় নেমে ডাকে চিৎকার করে, মম, তাড়াতাড়ি এসো প্লিজ। কোথায় তুমি মনি? দিক দিশা খুইয়ে রোজো নিজের ঘরে ঢুকলো মেঘাকে নিয়ে, খাটে শোয়ালো ওকে, শরীরে কমফোর্টার জড়িয়ে দিয়ে ফের হন্তদন্ত হয়ে বাইরে বেরোলো। করিডর হতে হাঁক ছাড়লো বিচলিত হয়ে, মম, মনি, প্লিজ তাড়াতাড়ি আমার রুমে এসো। ইভারা ইজ নট ওকে, সামথিং ইজ রং উইথ হার, প্লিজ মম, তাড়াতাড়ি এসো। রোজের হাঁসফাঁস করে রুমে ছুটে যায় আবার, পরপর দুবার। ওর এমন গগন বিবাদী চিৎকার শুনে রুবিনা কবির, শাহিনা কবির ভরকান। ড্রয়িং রুমে বসেছিলেন বাকিরা সবাই। ছেলের চিৎকারে চটজলদি ছেলের ঘরে উঠলেন সকলে। সবার আগমনে হুলস্থুল পড়ল রোজের ঘরে। রোজও মেঘার মুখখানি আজলায় নিয়ে ঝাঁকিয়ে এক নাগাড়ি থেকে ডেকেই উঠছে উৎকণ্ঠিত হয়ে,
ইভারা, এই চোখ খোল, ওঠ প্লিজ, একবার তাকা আমার দিকে। কি হয়েছে তোর? মেঘা, কি হয়েছে? শাহিনা কবির হুড়মুড়িয়ে এগিয়ে যান। দেখো মনি, জ্বরে গা পুড়ে যাচ্ছে। এই ইডিয়েট এই অবস্থাতেই সেন্সলেস হয়ে পড়েছিল ছাদে। ডাকছি শুনছেও না। প্লিজ কিছু করো, ডাকো ওকে। এই ইভারা। তোফায়েল কবির সহ বাকিরা আসতে সময় পার করলেন না। সাফা ছাড়া সবাই হামলে পড়লো মেঘার উপর। সিরাত কপাল আর গলায় হাত ছোঁয়ালো মাত্রই আটকে ওঠে। মেঘা, এ কি আবারও জ্বরে গা পুড়ে যাচ্ছে? টুকটুকি, আদ্র কোথায়? কাল থেকে জ্বর মেয়েটার। ও গুরুত্ব দিচ্ছে না কেন? কোথায় ও? আপু, প্লিজ দেখো না কি হয়েছে ওর। ডক্টরকে ডাকো প্লিজ। ইভারা, চোখ খোলো না একবার। এই ইডিয়েট, তাকা চোখ মেলে। রোজো ওকে এমন ছটফট করতে দেখে পুরো ঘরের সবাই স্তব্ধ হতে ভুলল না। মুখ বধির মুখ বধির হয়ে এক দৃষ্টিতে সকলে চেয়ে আছে। সিরাজ চোখ শুরু করে ভাইয়ের দিকে তাকায়। বেশি স্টেজে কপালের দগদগে তাজা ক্ষত হতে রক্তের স্রোত নেমেছে। মুখশ্রী শক্ত হয়ে তামাটে বর্ণ ধারণ করেছে শঙ্কায়। চোয়ালের ধার ঘেঁষে গড়িয়ে পড়ছে উষ্ণ লাল তরল। রোজের খেয়াল নেই সেদিকে। চোখে মুখে স্পষ্ট ত্রাস। কেমন বিচলিত সে শিরাতে ধীরে বলল, রোজো, হাইপার হচ্ছিস কেন এভাবে? জাস্ট জ্বরের ঘরে জ্ঞান হারিয়েছে মেঘা। কিচ্ছু হয়নি, হবে না, রিল্যাক্স। নিজের দিকে খেয়াল দে, কপাল থেকে রক্ত ঝরছে। রুবিনা কবির আঁতকে ওঠেন, ছেলেকে এক টেনে দাঁড় করান। রক্ত দেখে শঙ্কিত হয়ে বলেন, এ কি, ব্যান্ডেজ খুলেছিস কখন তুই? রক্ত ঝরছে আবার? ও মম, আমার কিচ্ছু হবে না, মরবো না আমি। তোমরা ইভারাকে দেখো না, ডক্টরকে কল করো প্লিজ। বিডি ডক্টরের কন্ট্যাক্ট নেই আমার কাছে। প্লিজ সেভ হার, কিছু হয়ে যাবে ওর। রুবিনা কবির থমকান। রোজও বলতে বলতে স্তম্ভিত হয়ে সদ্ভিত ফিরে পায়। নিজের ঘরে সবার উপস্থিতি দেখে ধাতস্থ হয় এক মুহূর্তে। তোফায়েল কবিরের একরোখা তীক্ষ্ণ রে নজরে নজর পড়া মাত্রই ঠোঁট ভিজিয়ে শঙ্কিত করে নিজেকে। চোখ বুজে মাথার চুল খামচে ধরে। লম্বা শ্বাস ফেলে অস্থিরতা লুকিয়ে ধাতস্থ স্বরে বলে, এই ইডিয়েটটাকে দেখো সবাই। আমি কেউ নই তোমাদের। আমার কিছু হওয়াতে কিচ্ছু যায় আসে না, বাট ওর কিছু হওয়াতে অনেক কিছু যায় আসে। অনেক কিছু মানে অনেক কিছু। ও জ্ঞান হারিয়ে পড়েছিল ছাদে। সামলাও ওকে। রোজো রুমে সবার এক স্থির দৃষ্টি বুঝে নিজেকে সামলে সরে আসলো। হাত মুঠো করে উদ্গ্রীবতা ধরে রাখলো নিঃশব্দে। ঠোঁট ভিজিয়ে পিটপিট করে চাইলো মেঘার দিকে। শরীরের উচ্চ তাপমাত্রার কারণে সাময়িকভাবে বাহ্যিক উদ্দীপনা সাড়া দেওয়া বন্ধ করে দিয়েছে মেঘার মস্তিষ্ক। সে এখন সম্পূর্ণ জ্ঞানশূন্য। এক গভীর আচ্ছন্নতার অতলে তলিয়েছে। সিরাত রোদ্রের থেকে মনোযোগ সরিয়ে পানি ছেটায় মুখে। মেঘা গালে চাপড় মেরে ডাকে মেঘাকে। মেয়েটার সারা শব্দ নেই একটুও। ভেজা টাওয়াল চোখ মুখ চেপে ধরে সিরাত। তোফায়েল কবির ঘর ছেড়েছিলেন ফোন কানে তুলে। কান থেকে ফোন নামাতে নামাতে ঘরে ঢুকে বললেন, ডক্টর আসছেন এক্ষুনি। কাল থেকে মেঘার মামুনির জ্বর। তোমরা কেউ কিচ্ছু বলনি কেন আমায়? জানাওনি কেন? সিরাত মুখ খুলে, আমি ঘুমানোর আগে টেম্পারেচার মেপে ওষুধ খাইয়েছি রাতে। আজও কাল হসপিটাল থেকে ফিরে আবারও টেম্পারেচার মেপেছিল। আজ দুপুরে মেডিসিনও দিয়েছে। বিকেল অবধি ঠিক ছিল তো মেঘা। আবার এমন এত জ্বর আসবে ভাবিনি। ঠান্ডা পানির ঝাপটায় এতক্ষণে চোখ মুখ খুলে আসে মেঘার। মাথা নাড়িয়ে বাম পাশ হতে মুখ ফেরায় ডান পাশে। মস্তিষ্ক সজাগ হয় খানিক। সাফা আতকে উঠে বলে, আপু, মেঘা। মেঘা, ঠিক আছিস? কি হয়েছিল তোর? রোজও তেড়ে যায় বিছানার পাশে বসে, সব ভুলে ফের বিচলিত হয়ে পড়ে আশপাশের নজরের বাইরে রেখে। ইভারা, আর ইউ ওকে? এই ইডিয়েট, চোখ খোলা আবার ভালো করে। তাকা আমার দিকে। কি হয়েছে তোর? চোখের পাপড়ি ভার খুলতে বড্ড কষ্ট হচ্ছে। খুব চেষ্টা করে নিবু নিবু মেলল অক্ষি যুগল। ভেজা আধো চোখে ঝাপসা দেখতে রৌদ্রের অবয়ব। মুখ গোল করে শ্বাস টানল। বীভৎস যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে মাথা। চোখ বুজে নিল আবার। ছেলের মতিগতি শুকনো নেত্রে ঠাউর করলেন তোফায়েল কবির। পরিস্থিতি বেগতিক লাগলো। বিপরীতে চাকা ঘুরবে না তো আবার?
এটা তো হওয়ার নয়, হতে দেওয়া যায় না। ঢোক গিললেন তিনি। ভঙ্গিতে পরিবর্তন এনে ধারালো কণ্ঠে মুখ খুললেন এ পর্যায়ে। সিরাত, ডক্টর আসছে। মেঘাকে এ ঘর থেকে ওর নিজের ঘরে নিয়ে যাও। চলবে। কেমন হয়েছে পর্বটি জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।